হাওড়ার নারায়ণা হাসপাতাল পূর্ব ভারতে প্রথমবারের মতো রোবোটিক সাইটোরিডাকটিভ সার্জারি এবং হাইপারথার্মিক ইন্ট্রাপেরিটোনিয়াল কেমোথেরাপি এর সমন্বিত একটি চিকিৎসা পদ্ধতি সফলভাবে সম্পন্ন করেছে। এটি একটি 2 ধাপের প্রক্রিয়া। প্রথম ধাপে দৃশ্যমান ক্যান্সার অপসারণ করা হয় এবং দ্বিতীয় ধাপে পেটের গহ্বরকে উত্তপ্ত কেমোথেরাপির দ্রবণ দিয়ে ধুয়ে ফেলা হয়, যাতে অস্ত্রোপচারের সময় চোখে ধরা পড়েনি এমন ক্যান্সার কোষগুলোও ধ্বংস করা যায়। 42 বছর বয়সী এক নারী রোগী, যিনি অ্যাডভান্সড বা জটিল পর্যায়ে ডিম্বাশয়ের ক্যান্সারে ওভারিয়ান ক্যান্সার আক্রান্ত ছিলেন, অস্ত্রোপচারের মাত্র 3 দিন পরেই হাসপাতাল থেকে ছাড়া পান। প্রচলিত ওপেন সার্জারি বা কাটাছেঁড়া করে করা অস্ত্রোপচারের ক্ষেত্রে সুস্থ হতে যে সময় লাগে তার তুলনায় এই সময়কাল ছিল অনেক কম। সুস্থ হওয়ার পর তিনি এখন কাজে এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। রোগী একজন মা, যার আগে অন্য কোনো শারীরিক অসুস্থতা ছিল না। তিনি প্রথমে পেটে ফোলা ভাব নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষায় দেখা যায় যে তার পেটে প্রচুর তরল জমেছে, উভয় ডিম্বাশয়ে টিউমার রয়েছে এবং ক্যান্সারটি পেটের গহ্বরের ভেতরে ছড়িয়ে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে। বায়োপসির মাধ্যমে স্টেজ 3C ডিম্বাশয়ের ক্যান্সার নিশ্চিত হওয়া যায়। এটি ক্যান্সারের একটি জটিল পর্যায়, যেখানে শরীরের অভ্যন্তরে রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রোগের তীব্রতা বিবেচনা করে একটি মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড তাৎক্ষণিক অস্ত্রোপচারের পরিবর্তে অস্ত্রোপচারের আগে কেমোথেরাপি দেওয়ার সুপারিশ করে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার কৌস্তব বসু, ডাক্তার সুমন মল্লিক, ডাক্তার মানস খান, ডাক্তার অজিত কুমার বেল্লামকন্দা, এছাড়াও বিশিষ্ট অতিথিবর্গরা। এটা রোবট হচ্ছে একটা মাধ্যম, ঠিক আছে? ক্যান্সারের অপারেশন কিন্তু একই থাকছে, অপারেশনের কোনো তফাৎ নেই। আমরা ক্রিকেট যখন মাঠে ক্রিকেট খেলছি, ক্রিকেটই খেলছি, কিন্তু কখনো T20 খেলছি, কখনো 50 ওভার ম্যাচ খেলছি, তো আলটিমেটলি অপারেশন একই থাকছে, কিন্তু আমরা ফোটোর মাধ্যমে অপারেশনটা করতে পারছি, যেটা ল্যাপারোস্কোপিতেও সম্ভব ছিল। কিন্তু ল্যাপারোস্কোপিতে যে আমরা যন্ত্রগুলো ইউজ করি, সেই যন্ত্রগুলো অতটা ফ্লেক্সিবিলিটি নেই, ওটা অতটা মুভ করতে পারে না। কিন্তু রোবোটিকের যন্ত্রটা রিস্ট জয়েন্ট আছে, হাতে আমরা যতটা মুভমেন্ট করতে পারি, রোবোটিকের ইনস্ট্রুমেন্টগুলোতে সেই একই মুভমেন্ট করতে পারি। তার জন্য এই কঠিন অপারেশনগুলো করতে পারছি। আগেকার এই যে আমাদের রোবোটিক সেট আপ বা রোবোটিকের যে যন্ত্রটা, সার্জিক্যাল সিস্টেমটা তৈরি হয়েছে, সেগুলো কিন্তু এই কঠিন চ্যালেঞ্জেসগুলো করার জন্যই। যদিও আমরা প্রাথমিক প্রশিক্ষণটা খুব সোজা অপারেশন দিয়ে শুরু করি, কারণ স্বাভাবিকভাবে যখন একটা ট্রেনিং পিরিয়ড থাকে, সেটা যখন ওভারকাম করে যাই, তখন আমরা কিন্তু এই কঠিন অপারেশনগুলোতে এক্সপ্লোর করতে পারি। কিন্তু এটাতে ক্যান্সারের কিন্তু যে আউটকামটা, যে সার্ভাইভাল, এটা কিন্তু চেঞ্জ হয় না। ওপেন সার্জারিতেও যে সার্ভাইভাল, রোবোটিক সার্জারিতেও সার্ভাইভাল এক, কিন্তু যে রিকভারিটা, পেশেন্টের যে আউটকামটা, সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে। পেশেন্ট কোয়ালিটি অফ লাইফ অনেক বেটার হচ্ছে, যেহেতু পেট কাটা হচ্ছে। অবশ্যই সেটার জন্যই অ্যানাস্থেসিয়ার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। অ্যানাস্থেসিয়া ডাক্তারবাবুদের কাছে আমরা একবার ক্লিয়ারেন্স নিতে চাই যে উনি এটার জন্য ইয়ে করবেন কিনা। যেমন এই রোবোটিক সার্জারি যাদের গ্লকোমা থাকে, চোখে একটা ব্লাড প্রেশার যদি বেশি থাকে, কারণ অনেকক্ষণ ধরে আমরা পেশেন্টের মাথা নিচু করে অপারেশন করি, তাদের ক্ষেত্রে করা যায় না। সেখানে আমরা কিন্তু চোখে যেটুকু ভিশন আছে সেটা চলে যাবে। ধরুন কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচণ্ড ব্লাড প্রেশার বেশি, সেটা যদি কমিয়ে ওনারা ম্যানেজ করতে পারেন, সেই ক্ষেত্রে আমরা ধরুন কার্ডিওলজিক্যাল ক্লিয়ারেন্স নিয়ে, সেগুলো পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। এরকমভাবে বলা মুশকিল নয় যে বয়স্ক পেশেন্ট, কারণ বয়স এখন একটা নাম্বার। 70 বছরের পেশেন্ট অনেক সময় আমরা দেখছি প্রচণ্ড ফিট, আবার দেখা যাচ্ছে যে 60 বছরের পেশেন্ট একদমই আনফিট। একটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, তো অবশ্যই বয়স্ক পেশেন্টদের করা সম্ভব। এই রোবোটিক্স স্বাস্থ্য সাথী যে বিমা, সেখানে আমরা সেটা পাচ্ছি না, সেটাতে অন্তর্ভুক্ত নয়। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, যেটা আমাদের সরকারি কর্মচারী যাদের, তাদের জন্য যে স্কিমটা আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, তাতে কিন্তু রোবোটিক সার্জারি কভারেজ আছে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা সব কেন্দ্রীয় সরকারের যে হেলথ স্কিম, যেটা CGHS, সেটাতেও কিন্তু কভারেজ আছে শুধুমাত্র ক্যান্সার পেশেন্টের জন্য। নর্মাল গলব্লাডার অপারেশন বা নর্মাল হার্নিয়ার অপারেশন কিন্তু কভারেজ নেই। শুধু ক্যান্সারের পেশেন্টদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে আমাদের কভারেজ আছে। আমরা আয়ুষ্মান এখনো 16 তারিখ থেকে তো স্টার্ট হচ্ছে, তারপরে আমরা সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের ওটা চলছে। মানে ক্যান্সার হওয়ার জন্য সাধারণত হ্যাঁ, মানে এই যে ধরুন বেশি বয়সে যে ক্যান্সারটা হচ্ছে,
ও আচ্ছা আচ্ছা। দেখুন, আমাদের ক্যান্সারটা অনেকগুলো কিন্তু লাইফস্টাইল রিলেটেড ডিজিজ। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে যা ক্যান্সার হয় তার মধ্যে কিন্তু 50% ক্যান্সার হচ্ছে প্রিভেন্টেবল। এবার আমাদের ভারতবর্ষে দেখা যায় মূলত কিন্তু টোব্যাকো বা তামাক জাতীয় দ্রব্য ইউজের জন্য, যদিও এই ওভারিয়ান ক্যান্সারটা নয়, অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে এই তামাক জাতীয় যে দ্রব্য আছে সেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। প্লাস আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন, আজকে আমাদের কলকাতায় যে এয়ার পলিউশন, তাতে প্রতিদিন আমরা 8খানা সিগারেট খাওয়ার সমান। তার মানে যারা অ্যাকচুয়ালি স্মোক করছেন না, তারাও কিন্তু প্রতিদিন যারা আউটডোর অ্যাক্টিভিটি করেন 8খানা সিগারেট স্মোক করছেন। তো ন্যাচারালি এই সব বিষয়গুলো আমরা যতক্ষণ না উন্নত করতে পারছি ততক্ষণ কিন্তু এই প্রিভেন্টেবল ক্যান্সার কিন্তু কমবে না। তবে একটা ভালো উদ্যোগ যেটা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনটা, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনের জন্য এই মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন অনেকটাই প্রতিরোধ করা যাবে এবং আমরা আশা করি তাহলে তার থেকে সার্ভাইকাল ক্যান্সার মহিলাদের মধ্যে কম হবে। তো মেন হচ্ছে দেখুন, ক্যান্সার, আমরা ক্যান্সারের মর্টালিটিটা কমাতে চাই এবং ক্যান্সারের মরবিডিটি বা ক্যান্সারের জন্য যে মানুষের যে দুর্ভোগ সেটা কমাতে চাই। তার জন্য একটা হচ্ছে আর্লি ডিটেকশনটা খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্ষেত্রে যে স্ক্রিনিং প্রোগ্রাম আছে সেগুলো রেগুলার বেসিসে সবাইকে পার্টিসিপেট করা উচিত এবং তার জন্য আমরা সবাইকে অ্যাওয়্যারও করি। আর 2 নম্বর হচ্ছে যে ক্যান্সারের ট্রিটমেন্টটা, প্রপার ট্রিটমেন্ট একটা আর্লি স্টেজ, সেটা করা, যাতে এই আর্লি স্টেজে আমরা দেখেছি আমাদের হাসপাতালেও 70 থেকে 80% পেশেন্ট কিন্তু পুরোপুরি কিওর হয়ে যাচ্ছে। এবং যে ট্রিটমেন্টটা দিচ্ছি সেই ট্রিটমেন্ট রিলেটেড যাতে সাইড এফেক্ট বা মরবিডিটি পেশেন্টের যাতে কম হয়, যার জন্য এই রোবোটিক সার্জারির কথাটা আজকে আসছে। যে একটা পেশেন্টের ওপেন সার্জারি করলে তার যে দুর্ভোগ, সেই তুলনায় রোবোটিক সার্জারি করলে তার কিন্তু মানে সাইড এফেক্ট বা মানে আউটকাম অনেক বেটার। আউটকাম ইন দ্য সেন্স যে ব্যথা কম হবে, তাড়াতাড়ি কাজে ফিরতে পারবেন এবং হাসপাতাল থেকে তাড়াতাড়ি ছুটি হবে। এবার হাসপাতাল থেকে তাড়াতাড়ি ছুটি হওয়া মানে হাসপাতালের বেডও আপনি পাচ্ছেন যে অন্য পেশেন্টকে দেওয়ার জন্য। তো ন্যাচারালি আপনি অনেক বেশি পরিমাণ পেশেন্টকে পরিষেবা দিতে পারবেন। কিন্তু খরচাটা খরচাটা যেমন বললেন যে আপনি ওপেন সার্জারি যদি আপনি হাসপাতালের স্টেটা যদি দেখেন, যেটা 7 থেকে 10 দিন অ্যাভারেজ, সেটা যদি কমিয়ে 3 দিন করতে পারেন, আপনার তো 7 দিনের বেড ভাড়া এবং আনুষঙ্গিক যে খরচ সেটা তো অনেকটা কমে যাচ্ছে। প্লাস যদি আপনি অ্যান্টিবায়োটিক, এখন প্রচুর দামি অ্যান্টিবায়োটিক হয়, সেইগুলোর খরচ যদি আপনি কমাতে পারেন, ন্যাচারালি পেশেন্টের খরচ কমে। তবে দুটোকে অ্যাভারেজ করলে দেখা যায় অ্যাট পার উইথ ওপেন সার্জারি, মানে ওইখান থেকে কমিয়ে। এবং রোবোটিক সার্জারি মূলত যে খরচটা বেশি হয়, রোবোটিক সার্জারি না কিছু ডিসপোজেবল জিনিস আছে যেটা ওনারা ভালো বলতে পারবেন, যেটা প্রত্যেকটা সার্জারির সময় আলাদা করে লাগে। সেই ডিসপোজেবল ইউনিটটা, সেটা প্রত্যেকটা অপারেশনের জন্য আলাদা করে লাগে, সেই খরচটাই এক্সট্রা হয়। তাছাড়াও অন্য কোনো রিস্ক যদি বলেন স্যার, সব পেশেন্টের তো আলাদা থাকে। ইট ডিপেন্ডস অন ইউর, আপনার ব্লাড প্রেশার আছে, সুগার আছে, হার্ট কেমন আছে, কিডনি কেমন আছে, অপারেশন শুরু হওয়ার আগে, কিছু ডিটেক্ট হওয়ার আগে। অ্যাজ স্যার ওয়াজ সেইং 50 to 60 ইয়ার্স এজ গ্রুপে আমাদের ইন্ডিয়াতে হাইপারটেনশন, ডায়াবেটিস, থাইরয়েড, দিস আর কোমরবিডিটিস, মানে এটা অনেকেরই থাকে। তো এইগুলো তো অ্যানেস্থেশিয়া রিস্ক বাড়াবে। অ্যাজ পার বিকজ অফ দিস সার্জারি কতটা অ্যানেস্থেশিয়া রিস্ক বাড়ে খুব একটা নয়। বিকজ অফ দ্য পেশেন্ট কোমরবিডিটি ডেফিনেটলি, যেটা একটা গলব্লাডারের ক্ষেত্রে যেটা থাকবে, এই ক্ষেত্রে একটু বেশি, কারণ এর অপারেশনের ডিউরেশনটা অনেক কম হয়। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যেটা আমি বলেছিলাম, প্রি রিহ্যাবিলিটেশন, যে অ্যানিমিয়া ঠিক করতে হবে, নিউট্রিশন স্ট্যাটাস ঠিক করতে হবে, এটসেট্রা, লাংসের কন্ডিশন ঠিক করতে হবে, স্পাইরোমেট্রি, দিস বিকাম মোর ইম্পর্টেন্ট।